বুকিস্ক প্রেজেন্টস গপ্পপট। আপনাদের সকলকেই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে দেখতে গপ্পপট এখন 1 মাসের ফুটফুটে ছানা। প্রত্যেক সপ্তাহে দাদুর থেকে নতুন নতুন গল্প শুনে আপনাদেরকে শুনিয়েছে সে। আর আপনারা যারা ওর ভালো মন্দ, উত্থান পতন সমস্ততে ওর সাথে থেকেছেন, তাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনাদের বলবো, এইভাবেই আমাদের পাশে থাকুন, কারণ গপ্পপটকে বালক থেকে সাবালক বানাতে কিন্তু আপনারাই পারবেন। আচ্ছা, নতুন বছর, জমজমাট পরিবেশ থাকবে, কিন্তু চারিদিকটা এমন থমথমে কেন? এমন থমথমে পরিবেশ তো আমি শুধুমাত্র দুটো জিনিস আসলেই দেখেছি, এক ভূত আর এক ভোট। আজকে আপনাদের জন্য ভূতের গল্প। আজ গপ্পপটে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সৈনিক সেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট কথা সাহিত্যিক, নাট্যকার এবং কবি। বিহারের মনিহারিতে 1899 সালের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। পেশায় চিকিৎসক বলাইচাঁদ সাহিত্য জগতে অবশ্য বনফুল নামেই বেশি পরিচিত। স্কুলে পড়াকালীনই লেখালেখি শুরু, বাচ্চা শিক্ষকদের থেকে বকা খান, তাই ছদ্মনামের আশ্রয় বনফুল। 1915 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে মালঞ্চ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তারপর শনিবারের চিঠিতে নিয়মিত ব্যঙ্গাত্মক এবং প্যারোডি কবিতা প্রকাশের মাধ্যমে পাঠকের মনে স্থায়ী জায়গা করে নেন। এছাড়া নিয়মিত প্রবাসী, ভারতী ইত্যাদি সমসাময়িক পত্রিকায় ছোট গল্প প্রকাশ করেন। তিনি বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, অঙ্গারপণী ইত্যাদি কাব্যগ্রন্থের পাশাপাশি তৃণখণ্ড, বৈতরণীর তীরে, নিরঞ্জনা, ভুবন সোম, মহারানী, অগ্নিশ্বর ইত্যাদি উপন্যাসও রচনা করেছিলেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান। গপ্পপটের আজকের এপিসোডে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প সৈনিক সেন। আমি আমার পার্টির কাজে গিয়েছিলাম সেই শহরে। স্টেশনে যখন ট্রেন পৌঁছলো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। ট্রেন থেকে নামতেই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হলো। মফস্বল জায়গা, ফুলবেরিয়ার বাগানে আমার ট্রাঙ্কটা বই নিয়ে যাওয়ার জন্য কোনো কুলি পেলাম না, সঙ্গে আর কিছু ছিল না। আমার বিছানাপত্র নিয়ে আমার চাকরটা আগে ট্রেনেই চলে এসেছিল। স্টেশন মাস্টারের ঘরে গেলাম, চেনা লোক বেরিয়ে পড়ল। স্টেশন মাস্টার আর অন্য কেউ নয়, হারান, আমার অনেক দিনকার বন্ধু। কি ব্যাপার হঠাৎ এইখানে? পার্টির কাজে এসেছি, একটা ক্যানভাস করতে হবে। ফুলবেরিয়ার বাগান বাড়িতে একটা জায়গা ঠিক হয়েছে, কিন্তু ট্রাঙ্কটা নিয়ে যাই কি করে বলতো? এখানে তো রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্যাক্সি কিছুই নেই। কোনো কুলিও তো যেতে চাইছে না। না, এখানে গাড়ি টাড়ি বিশেষ থাকে না এত রাত্রে। কিন্তু ট্রাঙ্কটা আজকে রাত্রে নিয়ে যেতেই হবে, ওতে অনেক দরকারি কাগজপত্র আছে। বেশ, রেখে যাও আমার কাছে। পয়েন্টসম্যান রামু আসবে একটু পরে, গাড়িটা পাস করে দিয়ে তোমার ট্রাঙ্কটা দিয়ে আসবে। মজুরি বেশি চাইবে, কত দিতে পারবে বলো? যা বলবে। 2 টাকা দিও, মাইল খানিক যেতে হয় তো এত রাত্রে। বেশ, তাই দেব। টাকা দুটো তুমি রাখো। তাকে 2 টাকা দিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই। পরদিন সভায় কি বক্তৃতা দেব তাই ভাবতে ভাবতে পথ চলতে লাগলাম। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। পথ চলতে খুব অসুবিধে হচ্ছিল না, কিন্তু ভিজে গেলাম বেশ। আশা ছিল আমার চাকর হরু নিশ্চয়ই একটা ব্যবস্থা করে রাখবে, গিয়ে অন্তত 1 কাপ চা পাবো। ফুলবেরিয়ার রাস্তা আমার অচেনা নয়, আগে 2-1 এসেছি। টর্চ জেলে জেলে পথ হাঁটতে হয় বটে, কারণ পাড়া গায়ের জায়গা, রাস্তায় কোনো আলো ছিল না। স্টেশন থেকে বেরিয়ে ব্যাঙের শব্দ শুনতে পেলাম, তার সঙ্গে ঝিঝি পোকার ডাক। রাস্তার দুধারে অন্ধকার মাঠ, মাঠের ওপারে অন্ধকার আরও পঞ্জীভূত। সম্ভবত ওগুলো ঝোপঝাড় বা বন জঙ্গল। কিছুক্ষণ পরে একটা
গোঙানি কান্নার শব্দ শুনতে পেলাম। দাঁড়িয়ে পড়তে হলো। দেখতে পেলাম স্তূপীকৃত কালো কি যেন একটা এগিয়ে আসছে আমার দিকে। গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই হাসি পেল নিজের অজ্ঞতায়। একটা মোষের গাড়ি প্রচুর বোঝা নিয়ে মন্থর গতিতে এগিয়ে আসছে। ফুলবেড়িয়া এখান থেকে কত দূর বলতে পারো? গাড়ি থেকে কোনো জবাব এলো না। গাড়োয়ান ঘুমোচ্ছে নাকি? গাড়ির পেছন থেকে লম্বা লম্বা কি যেন ঝুলছে, বাঁশ নাকি? যাই হোক, এগিয়ে চললাম। ফুলবেড়িয়ার রাস্তা আমার অচেনা নয়। ফুলবেড়িয়াতে একবার পুলিশ ফায়ারিং হয়েছিল। আমিও ছিলাম সেই বিদ্রোহী জনতার মধ্যে। ভাগ্য ভালো ছিল তাই প্রাণে মরিনি। শীষ দিতে দিতে চললাম। হঠাৎ একটা কুকুর এসে হাজির। প্রকাণ্ড কুকুর, কালো কুকুর, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক পাল কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করলো আমাকে ঘিরে। তাদের ভাব আর গতিক দেখে মনে হলো আমাকে এগোতে দেবে না। রাস্তা থেকে ঢিল কুড়িয়ে ছুটতে লাগলো। দু চারটে ঢিল খেয়ে তারা সরলো একটু। আমি পথ পেয়ে আবার অগ্রসর হলাম। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে পিছনে আসতে লাগলো। তারপর হঠাৎ অন্তর্ধান করলো। তারপরই সেই গোঙানির শব্দটা শুরু হলো আবার। ঘাড় ফিরিয়ে দেখি সেই মোষের গাড়িটা আবার আমার দিকে আসছে। দ্রুত পথে চলতে শুরু করলাম। ফুলবেড়িয়ার একটা বাগান বাড়ি, আশেপাশে প্রচুর জায়গা। অনায়াসে সেখানে একটা মিটিং হতে পারে। তাই আমাদের পার্টি থেকে ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল। একমাত্র অসুবিধা, স্টেশন থেকে বেশ খানিকটা দূর। দ্রুত পথে চললাম। ঘাড় ফিরিয়ে দেখলাম মোষের গাড়িটা ঠিক আমার পিছু পিছুই আসছে। চাকা থেকে যে শব্দটা হচ্ছে, মনে হচ্ছে যেন বহু মানুষের মর্মন্তদ ক্রন্দন। আবার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো ওটা মোষের গাড়ি তো। ছুটতে লাগলাম। ফুলবেড়িয়ার বাগান বাড়ির কাছাকাছি যখন এসে পৌঁছলাম তখন ঝড় উঠল, প্রচন্ড ঝড়। ঝড়ের বেগে পড়ে গেলাম মাটিতে। আবার উঠলাম। এবার এগোতে চেষ্টা করলাম। আবার ফেলে দিল আমাকে। ঝড় নয়, যেন একটা দৈত্য, কিছুতেই আমাকে এগোতে দেবে না। কিন্তু আমি সৈনিক সেন, তম্বার ছেলে আমি নই। হার মানিনি কারোর কাছে। আমি এগোবই। মাথা হেট করে হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। ঝড় আমার পিঠের উপর দিয়ে বয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ আবার থেমেও গেল। কিছু দূর হামাগুড়ি দিয়ে গিয়ে আমি একটা গাছের ডাল পেলাম। ঝড়েই উড়ে এসেছিল সম্ভবত। সেটা সংগ্রহ করে নিলাম। ফুলবেড়িয়ার বাড়িতে পৌঁছে দেখি বাড়িটাকে ঘিরে অসংখ্য কুকুর ডাকছে। সব কালো কালো কুকুর। তাদের সম্মিলিত চিৎকারের একটাই অর্থ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। হাতে গাছের ডালটা ছিল, সেটাকে আস্ফালন করে এগিয়ে গেলাম। সামনে যে কুকুরটা ছিল মারলাম ডালটা দিয়ে। মেরেই আশ্চর্য হয়ে গেল। ডালটা যেন হাওয়ার ভেতর দিয়ে চলে গেল। কুকুর নয়, যেন কুকুরের ছায়া মূর্তি। শন শন করে শব্দ হলো মাথার উপর। উপরের দিকে চেয়ে দেখি অসংখ্য বাদুড় ঘুরপাক খাচ্ছে। হারু, হারু, হারু! চারিদিকে কবাট বন্ধ করে হারু বসেছিল। আমার ডাক শুনে কবাট খুলে বেরিয়ে এলো সে। দেখলাম ঠকঠক করে কাঁপছে। মুখে মুখে রাম নাম, হাতে টিফিন কেরিয়ে।
হ্যাঁ ফুটোরে বাড়ি বাবু, চলুন এখান থেকে পালাই। এসে বিছানা করে রেখেছিলাম, সব তছনছ করে দিয়েছে, বালিশ ছিঁড়ে একাকার, বাসন কোসন ভেঙে চুরমার করে দিয়েছে। এই যে টিফিন ক্যারিয়ারে 2 পিস টোস্ট আর ডিম সেদ্ধ আছে, সেইটা হাতে করে আমি ক্রমাগত রাম রাম বলে যাচ্ছি, রাম 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 রাম। তাই আমাকে ছুটে পারিনি ওরা, উঠিয়ে বাবা দিয়ে। সঙ্গে সঙ্গে টিফিন ক্যারিয়ারটা পড়ে গেল মাটিতে। আমার হাতে লাঠি মেরেছে। রাম রাম রাম, আমি রাম রাম করতে করতে খেয়ে না এগুলো বাবু। কিন্তু আমি সে অবসর পেলাম না। কে যেন আমার নাকের ওপর সজোরে একটা ঘুষি মারলো। টাল সামলাতে না পেরে পড়ে গেলাম আমি। কিন্তু কি আশ্চর্য, কিন্তু নাক দিয়ে এক ফোঁটাও রক্ত পড়লো না আমার। তারপরেই খনা সুরে কে যেন বলে উঠল, আমি সৈনিক সেন, দম্বার ছেলে নই। উঠে দাঁড়ালাম। ঠিক সেই সময় স্টেশন থেকে রামু এসে হাজির হলো আমার ট্রাঙ্কটা নিয়ে। ট্রাঙ্কের ওপর আমার নাম লেখা ছিল। শুধু নাম নয়, আমি যে পার্টির লোক সেই পার্টির নামও লেখা ছিল ব্র্যাকেটের মধ্যে আমার নামের পাশে। ট্রাঙ্কটা রেখে চলে গেল কুলিটা। গোঙানির শব্দ আবার শোনা গেল। বেরিয়ে দেখলাম সেই মোষের গাড়িটা এসে দাঁড়িয়েছে আবার বাড়ির সামনে। ট্রাঙ্ক থেকে টর্চ বার করে এগিয়ে গেলাম। টর্চ ফেলে দেখলাম বিরাটাকার একটা মহিষ ঘাড় তুলে চেয়ে রয়েছে আমারই দিকে। তার নাসারন্ধ্র বিস্ফারিত, চোখগুলো জ্বলছে, গাড়িতে মোড়া বোঝাই করা রয়েছে, পাগুলো ঝুলছে পিছনের দিকে। হঠাৎ হঠাৎ আমার পুলিশ ফায়ারিং এর কথা মনে পড়ল। ঠিক এর পরেই যা ঘটলো তা আমার কাছে অপ্রত্যাশিত। কে যেন আমার কানের কাছে খনা সুরে প্রশ্ন করলো, হ্যাঁ ঠিকই জানতেন, কিন্তু আমি সম্প্রতি সেই দল ত্যাগ করে আপনাদের পার্টিতেই যোগ দিয়েছি। প্রায় সঙ্গে সঙ্গে অসংখ্য খনা ধ্বনিত হয়ে উঠল। অন্তর্ধান করলো মহিষের গাড়ি। অবলুপ্ত হয়ে গেল কুকুর আর বাদুড়ের দল। হরুরের 2 গন্ডে চুম্বন করে গেল কে যেন এসে। তারপর যা হলো তা আরো চমকপ্রদ। খাবার টেবিলে কে যেন বিছিয়ে দিয়ে গেল দামি একটা টেবিল ক্লথ, আর তার উপর সাজিয়ে দিয়ে গেল চোষ্য অনেক রকমের খাবার। পরিতৃপ্তি সহকারে আমরা সবটা সমাধা করলাম। তারপর ঘুমোলাম দুগ্ধ ফেনো নিপসজ্জায়। জাদু মন্ত্র বলে সব যেন হয়ে গেল কেমন করে। এতক্ষণ শুনছিলেন বনু ফুলের সৈনিক সেন। গল্প পাঠে সৌমিক নন্দী, বিভিন্ন চরিত্রে মোহিনী এবং সৌমিক। সাউন্ড ডিজাইন সদ্গুরু প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইন মোহিনী সরকার। সামগ্রিক পরিকল্পনা মোহিনী, রবিনা এবং সৌমিক, অর্থাৎ বোকেস্ক ইন্ডিয়া। আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করুন বোকেস্ক ইন্ডিয়া।